নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেশনের টপিক, তুমি কেন বারবার ইন্টারভিউতে রিজেক্ট হচ্ছ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো, সমস্যা কি আমাদের স্কিলে, নাকি আমাদের প্রিপারেশনে, নাকি আমরা জানি না কোথায় ভুল করছি? আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ ইউথ ডেভেলপমেন্ট প্রফেশনাল। তিনি তরুণদের স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ এবং ক্যারিয়ার রিডনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আজকে আমাদের সম্মানিত অতিথি এমডি ওমর ফারুক অপু ভাইয়া। নমস্কার ভাইয়া। ইউথ কোঅর্ডিনেটর, জাগো ফাউন্ডেশন। স্যার দীর্ঘদিন ধরে ইউথ এঙ্গেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার গাইডেন্স নিয়ে কাজ করছেন। তরুণদের স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার প্রিপারেশন বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা আজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্যারকে জানাই আন্তরিক স্বাগতম। স্যার, আপনাকে আমাদের সেশনে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আপনি যদি আপনাকে নিয়ে কিছু বলতেন। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ শুভ সন্ধ্যা। সো আপু, অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। বেসিক্যালি হচ্ছে ইউথ স্পেশালিস্ট হিসেবে কাজ করা হচ্ছে বেশি দিন হয় না, যদিও তারপরও ইউথ হিসেবে কাজ করছি লং টাইম ধরে। যখন নিজেও ইউথ ছিলাম তখনও কাজ করেছি, এখন ইউথদেরকে নিয়ে কাজ করছি। তারপর হচ্ছে অ্যাজ এ ইউথ লিডার হিসেবে কাজ করা হয়েছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাথে, অ্যাজ এ প্রেসিডেন্ট কাজ করা হয়েছে, আমাদের ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবে কাজ করেছে অ্যাজ এ জেনারেল সেক্রেটারি। সো ইউথ হিসেবে কাজ করতে ভালো লাগে, বিকজ অফ ভালো লাগার জায়গাটা সৃষ্টি হয়েছে, বিকজ অফ উই গেট লটস অফ অপরচুনিটি টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফর আওয়ার স্কিল ডেভেলপমেন্ট। সো দ্যাটস ইউথ হিসেবে কাজ করা। সো সামনেও হয়তো বা যদিও বয়স বাড়বে আস্তে আস্তে, বাট ইউথ বয়সে যে কাজ করার একটা এক্সপিরিয়েন্স বা যে অভিজ্ঞতা আছে, এইটা হোপফুলি আর নষ্ট হবে না। এটাও হোপফুলি সবার সাথে শেয়ার করা, সবাইকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, সবাইকে একসাথে কাজ করার একটা সুযোগ হবে হোপফুলি, আশা করছি। জি ভাইয়া। তাহলে ভাইয়া, শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বর্তমানে তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করি, অনেকগুলো ইন্টারভিউ দিয়ে থাকি। তাহলে বর্তমানে সবচেয়ে কমন কারণে, মানে কি কমন কারণে ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে বারবার রিজেক্ট হয়? ওকে, এটা ভেরি কমন কোশ্চেন যে কেন হচ্ছে রিজেক্ট হচ্ছে। বেসিক্যালি কি বর্তমানে আসলে বলতে কি বাংলাদেশ জব মার্কেট যদি কথা বলি, ভালো না, সিচুয়েশনটা খুবই খারাপ যাচ্ছে। সো অনেক বেশি কম্পিটিটর হচ্ছে, বাট জব সেক্টর কমে যাচ্ছে। আমরা জানি এআই জেনারেট হয়েছে, বর্তমানে বিশ্বে এআই চলছে। তারপরে আমাদের জব মার্কেট যেভাবে প্রত্যেক বছর যেমন গ্রাজুয়েট হচ্ছে আমাদের প্রায় মিনিমাম 10 লাখের মতো বা আশেপাশে কম বেশি হবে। সো এই যে এত বড় একটা সুযোগটা আমাদের জব সেক্টর মার্কেটে নাই। সো তার জন্য একটা বড় রিস্ক কারণ হতে পারে যে অ্যাকচুয়ালি আমাদের ভালো ক্যাপাসিটি পাচ্ছি না, আমরা আমাদের ইউথদের কাজে লাগাতে পারছি না। আর সেকেন্ড অফ হতে পারে আমরা আর এখন না, মানে সবাই আমরা পড়াশোনা করছি, বাট বর্তমান বিশ্ব পড়াশোনার পাশাপাশি আছে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, বা শুধু যে আমাদের রেজাল্টে যে আমাদের সবকিছু হয়ে যাবে এমন না। আমাকে লিডারশিপ স্কিল গ্রো করতে হবে, কমিউনিকেশন করতে হবে, অ্যাডভান্স এআই জানতে হবে, আমাকে হচ্ছে বেসিক নলেজগুলো জানতে হবে, সফট স্কিল সম্পর্কে জানতে হবে। বাট যখন আমরা ইন্টারভিউতে যাই মোস্ট অফ অফ কি করি, আমরা হয়তো আমাদের বলার মতো খুঁজে খুঁজে পাই না, আমাদের সিভিতে লেখার মতো কিছু খুঁজে পাই না। সো ওই জায়গাতে হয় কি যে আমরা যে লেখার মতো কিছু খুঁজে পাই নাই, সো আমাদের বলার মতো কিছু পাচ্ছি না। সো ক্ষেত্রে আমি যে কি পারি বা আমরা যে কি কেমন, মানে আমার স্কিল যে কি, ওইটা বলার বা এক্সপ্রেস করার জায়গাটা পাচ্ছি না। সো আমরা যদি আমাদের স্কিলটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি, বলার মতো কিছু লিখতে পারি, তাহলে হোপফুলি হচ্ছে আমার কনফিডেন্সটা গ্রো হবে যে না স্যার, ইয়েস আমি এটা পারবো, আমাকে দেন, আমি করতে পারবো। বাট যখন হচ্ছে ওই করতে পারার জন্য আমার স্কিলের প্রয়োজন আছে, সো ওই স্কিলটা আমার আছে কিনা, ওটা যদি আমার থাকতে থাকে তাহলে হবে কি ইন্টারভিউ তো আমি রিজেক্ট হব, কেন হব না। বাট এই রিজেকশন যদি হচ্ছে আমাকে 10টার ভিতরে 9টা হয় তাহলে ওকে, বাট যদি আমি রিজেকশনটা 20বার হচ্ছি বা 25বার হয়েছি, দ্যাটস মাই ফল্ট। সো চাকরি তো হচ্ছে, চাকরি হচ্ছে না সবার তো হবে না, চাকরি তো হচ্ছে। সো ওই জায়গা থেকে আমি মনে হয় যে আমাদেরকে আর একটু গ্রোথ করা উচিত। ইন দ্য সেম টাইম হচ্ছে ফ্রেশারদের জন্য একটু কমফোর্ট জোন ক্রিয়েট করা উচিত, একটু ইন্টার্নশিপ ব্যবস্থা করা উচিত, তাহলে হোপফুলি আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ আপু। জি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের আনসার দিলেন আসলে। তাহলে তাহলে আরেকটা কোয়েশ্চেন করতে হয় যে আমাদের কাছে তো অনেক ধরনেরই সিভিজ আসে, রাইট? প্রত্যেকটা সিভির আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা আলাদা কিছু এই সিভি কে ফুটিয়ে তোলে, কিছু কিছু সিভির ভুলস থাকে। তাহলে সিভি যখন আপনার মানে শর্ট লিস্ট করতে যান, তখন ওই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা কি দেখেন?
সো ফার্স্ট ইমপ্রেশন ইজ মেন ইম্পর্টেন্ট সব কিছুর ক্ষেত্রে। সো যখন হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, সো আমাকে তোকে দেখছে না, বলতে পারি আমি অনেক সুন্দর, আমি স্মার্ট, বাট আমার সিভিতে তো আর প্রকাশ করতে পারছি না আমি, বা সিভিতে প্রকাশ করতে পারছি অনেক সময়। সো এই যে সিভিতে প্রকাশ করাটা একটা ফ্যাক্ট। ফার্স্টে যখন হয় অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার কিন্তু সিভিটাই ফার্স্টে, আমার যে রিডার থাকে সে সিভিটাই দেখে। সো ফার্স্ট লুকে যখন ভালো লাগবে না, যে অ্যালাইনমেন্ট ঠিক আছে, তার স্কিলগুলো সেগমেন্ট ঠিক আছে, তার জব ক্যারিয়ার ঠিক আছে, বাট আমার সিনিয়রদের কাছে আমি যেভাবে শুনে আমার সিভিটা রেডি করেছি, সো ওইটা যদি বলি, ফার্স্টে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে আমার অবজেক্ট টাইপের, যে আমার অবজেক্টটা কি, আমার একটা ছবি দিতে হবে, তারপর হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকে আমার ভলেন্টারি অ্যাক্টিভিটি দিতে হবে, তারপর হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তারপর আমার স্কিল দিতে হবে, তারপর হচ্ছে আমার কি অ্যাচিভমেন্ট আছে দিতে হবে, রেফারেন্স দিতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট সিভির স্ট্রাকচার। অনেক সময় হয় না, আমি ভুল করে অনেকে দিয়ে ফেলেছি আগে। দেখো ফার্স্ট পেজে প্রথম দিকে আমার আগে সিভি আমরা দেখিয়েছি এক্সপিরিয়েন্সটা, যে হোয়াট হি অর শি অ্যাকচুয়ালি ডু, আর সে কি করেছে, ওইটা যদি আমরা দেখতে দেখলো সেকেন্ড পেজে যাই। বাট আমার তো অনেক সময় দেখা গেলো প্রত্যেক এইচআর এর কাছে 150, 200, হাজারো সিভি আসে, বাট সবার তো সেকেন্ড পেজে যাওয়া পসিবল হয় না। সো ফার্স্ট পেজ যদি আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি, আমার স্কিলগুলো অ্যাড করতে পারি, আমার এডুকেশন সেক্টরগুলো অ্যাড করতে পারি, তাহলে হোপফুলি হচ্ছে ওই সিভিটা বেশি গ্রহণযোগ্য হবে। কারণ সিভি দেখতে হবে আমার জাস্ট যেটা দরকার, এক্সট্রা ইনফরমেশনও দিব না। অনেক সময় যেমন কিছু সেক্টর আছে, যেমন ব্যাংক সেক্টরগুলোতে চাই যে বাবা মার অ্যাড্রেস বুক থাকবে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন আমি ব্যাংকের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন আমাকে একটা স্যার বলছিল, ভাই আপনার তো হচ্ছে এখানে বাবা মার কোনো অ্যাড্রেস থাকবে, আপনি কেন দেন নাই, আপনি বাংলাদেশের নাগরিক না। সো ব্যাংকের রিকোয়ারমেন্ট হচ্ছে, তারা হচ্ছে নর্মালি চায় যে না আপনার বাবা মার অ্যাড্রেসও দিবেন, আপনার বাসার ঠিকানাটাও দিবেন। বাট কিছু সেক্টর যেমন ডেভেলপমেন্ট সেক্টরে আবার হচ্ছে ইউর ফাদার, ইউর মাদার ইজ নট, মানে এটা প্রয়োজনীয় না, বাট দেওয়া যায়। বা এখানে আপনার ডেভেলপমেন্ট সেক্টর দেখা হলো আপনার স্কিলগুলা, how much you are leading your community or your circle or your group, তারপর how you are communicate for your leadership skill. So this is important for development sector. So এরকম যদি আমার কর্পোরেট সেক্টরে কি, they want to always your extracurricular activities. সো তারা আবার মানে বেশি প্রয়োজন মনে করে না যে বাবা মার অ্যাড্রেস থাকুক বা এক্সট্রা কত থাকুক। সো ডিপেন্ডস অন যে আমার একটা সিভি নট লাইক দ্যাট হচ্ছে একটা সিভি থাকবে, ডিফারেন্ট কাইন্ড অফ সিভি থাকতে হবে বিকজ অফ সেক্টর ওয়াইজ। থ্যাংক ইউ আপু। দ্যাট ওয়াজ এন ব্রিলিয়েন্ট আনসার ভাইয়া। এটা আমাদের মানে খুব ডিফারেন্সিয়েট করার ছিল যে একটা সিভিতে কত কিছু শর্ট লিস্টিং করেন, অনেক কিছুই ছিল আসলে। ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। অনেকেই মানে একই সিভি আমরা মানে প্রায় সময় দেখি যে আলাদা আলাদা জব প্রফেশনালস এর জন্য কেউ সেলস, কেউ মার্কেটিং, কেউ টেক, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অ্যাপ্লাই করে, কিন্তু সেম জিনিস সেম সিভি ওরা সব ধরনের সেক্টরে অ্যাপ্লাই করে। তো এটা ঠিক কত বড় ভুল, এটা যদি একটু এক্সপ্লেন করতেন। ওকে, থ্যাংক ইউ আপু। আমি অলরেডি হচ্ছে এক্সপ্লেন করে দিস, তারপর অ্যাড করে দিই একটু। বেসিক্যালি আমি নিজেও হচ্ছে যখন হচ্ছে আমার প্রজেক্ট চলে যায়, আমি বিজয় প্রজেক্ট ছিলাম ইউএস এইড ফান্ডে, তখন যাওয়ার পরে সবারই মোটামুটি অলমোস্ট বলা যায় সারা বাংলাদেশে হচ্ছে প্রায় 20 থেকে 25 হাজার এমপ্লয় আনএমপ্লয়েড হয়ে যায়, ফর টার্মিনেট হয়ে যায় ইউএসএইড, দ্যাটস ওয়াই। বাট তখন দেখলাম যে আমার জব প্রয়োজন, তখন আমি কি করলাম, আমার ওই একটা সিবিকে আমি হচ্ছে দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করি নাই। ব্যাংকের জন্য একটা সিভি প্রিপেয়ার করেছিলাম, তারপর হচ্ছে কর্পোরেটের জন্য একটা সিভি প্রিপেয়ার করেছি, ডেভেলপমেন্টের জন্য একটা প্রিপেয়ার করেছি। সো ডিফারেন্ট সিভি বেসিক্যালি হচ্ছে কি, যদি হচ্ছে আমি যে সেম সিভি সব জায়গায় অ্যাপ্লাই করি, আমার যেমন ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার, সো আমার ডেভেলপমেন্ট সেক্টর ক্যারিয়ার দেখে কিন্তু হচ্ছে আমাকে ব্যাংক সেক্টর নিবে না, কিন্তু সেমটা কিন্তু আমার কর্পোরেট সেক্টর নিবে না। সো আমার সিবি ওয়াইজ অনুযায়ী, আমার স্কিল ওয়াইজ আমার সিভিগুলো ডিভাইড করতে হবে, যাতে হচ্ছে ওই ব্যাংকিং ওই মানুষটা বুঝে যে না, অ্যাকচুয়ালি মানুষটাকে আমরা খুঁজতেছি যে এই মানুষটার এই স্কিলগুলো আছে। সো আমার ব্যাংকের জন্য ওই একটা সিবি আমরা আপলোড করে দিব, যেটা ফর ব্যাংকিং এর জন্য। ইন দ্য সেম টাইম যখন আমরা কর্পোরেট সেক্টরে যাব, তখন হচ্ছে আমরা আবার কর্পোরেট মেনটেন করে আবার হচ্ছে আমরা সিভিটা রেডি করব। আচ্ছা, থ্যাংক ইউ ক্লিয়ার করার জন্য। আচ্ছা, সিভির সাথে আমরা দেখি যে কখনো কখনো কভার লেটারটা অ্যাটাচ করা মানে নেসেসারি হয়ে থাকে, কখনো কখনো থাকে না, মানে সিভি সবসময় অ্যাড করা যায় যায় না। তো কভার লেটার কি এখনো গুরুত্বপূর্ণ, মানে এটা এখন রেলেভেন্ট? আচ্ছা, থ্যাংক ইউ। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কভার লেটার। এটা দেখবেন হচ্ছে মোস্ট অফ যখন সার্কুলার দেওয়া হয়, তারা কিছু কিছু অর্গানাইজেশন বলেই দেয় যে কভার ফটো সহ আপনি সাবমিট করবেন। কিছু অর্গানাইজেশন কিছুই বলে না, আবার কিছু অর্গানাইজেশন ফর্ম দিয়ে দেয় যেখানে অ্যাকচুয়ালি কভার ফটো দেওয়ার মানে অপশন থাকে না।
যেইটা দেয় ওটা তো মাস্ট দিতেই হবে, না দিলে তো আমি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি নাই, সো আমি ওখানে ফেল বলে দেবো। আবার যদি সেটা বলতেছে যে না, অনেক সময় মেল করতে বলে, মেল করতে আমি কভার ফটো দিতে প্রবলেম নাই, আমি মেল যদি করছি কভার ফটো দিয়ে মেল করবো। আর যেটা ম্যান্ডেটরি করবে ওটা তো অবশ্যই কভার ফটো দিতে হবে। আর যেটাই হচ্ছে দেখো নর্মাল বিডি জবের কথা যদি বলি, জাস্ট অ্যাপ্লাই নাও, আমার কিন্তু কভার ফটো লাগছে না, লিঙ্কডিনে হুম হুম। কিছু আছে, আমার কারোর লাগছে না। সো যেটা দরকার না ওটা আমরা দিব না। বাট আমি একটা বলবো, একটা নর্মাল একটা জিনিস রেডি করে রাখতে, যেটা আমি অলওয়েজ এডিট করে ইমার্জেন্সি টাইপে দিয়ে দিতে পারবো, যেটা আমি নর্মালি করি। আমার একটা সিভি থাকে অলরেডি, এখনো থাকে সিভি একটা সাইডে, এক সাইডে কাভার লেটার। যখন হচ্ছে আমার যেটা মনে হয় যে না এটা করে ফেলতে হবে, জাস্ট কাভার লেটার এডিট করতে বেশি সময় লাগে না, সিভি এডিট করতে সময় লাগে না, জাস্ট সময় দিলে 10 থেকে 15 মিনিট দিলে সব রেডি, আমি এডিট করে দিয়ে দিব। থ্যাংক ইউ। পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি মানে অনেক কমন কোয়েশ্চেন্স থাকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটাকে মানে ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি ভয় পায় এক কথায় বললেই চলে, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। কারণ এই এক্সাক্ট প্রশ্নটার উত্তর ঠিক কিভাবে দেওয়া যায়, কিভাবে দিয়ে একজন ইন্টারভিউয়ারকে স্যাটিসফাই করা যায়? ওকে, থ্যাংক ইউ। যদি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, সো 10 সেকেন্ড স্পিচ বলে একটা ফ্রেজ আছে। বেসিক্যালি এটা কি 10 সেকেন্ডে আমি আমার পরিচয় বা আমি আমার সম্পূর্ণ ইনফরমেশন পাস করে দিব। সো এটা যদি ক্লিয়ার হতে পারে, কারণ ইন্টারভিউতে আপনি সাথে বেশি কথা বলবে না বা সময় নিবে না। সো যেমন আমি যদি বলি, আমি মোহাম্মদ ওমর ফারুক অপু, কাজ করছি জাগো ফাউন্ডেশনে অ্যাজ ইউথ কোঅর্ডিনেটর হিসাবে। আমি হচ্ছে ইউথ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি বিগত 2 বছর। এখানে আমি ইউথ লিডারশিপ, পাবলিক স্পিকিং, ইউথ মোটিভেশন এবং ইউথদেরকে নিয়ে কিভাবে আমরা ফিউচার কাজ করতে পারি এটা নিয়ে আমরা কাজ করেছি 2 বছর। তো আমার অভিজ্ঞতা আছে, আপনি চাইলে স্যার ম্যাম, ভাইয়া বাপু আমাকে সুযোগ দিতে পারেন, আমার এই অভিজ্ঞতা হোপফুলি আপনাকে নেক্সট কাজে হেল্প করবে। দিস ইজ, তার কিন্তু আমার বাপ মামার নাম বলি নাই, আমি কিন্তু কোথা থেকে পড়ে এসেছি এটাও বলি নাই, আমি জাস্ট বলেছি যে বিকজ অফ কিভাবে শর্ট ওয়েতে আমি আমার স্কিলগুলোকে বা আমাকে কেন তারা কিনবে, আমার প্রয়োজনটা তাদের কি, এটাকে ফুটে তুলতে পেরেছি। বাট এটা 10 সেকেন্ডে বলতে হবে এমন না, ইটস জাস্ট এক্সাম্পল। এখানে আমি অ্যাড করতে পারি যে আমি অনার্স করেছি কোথা থেকে, মাস্টার্স করেছি কোথা থেকে। সো আর 10 সেকেন্ড স্পিচ জিনিসটা এমন হবে যে আপনার যে রিয়েল কথাগুলা, যেটা আপনার ইন্টারভিউয়ার শুনতে চায়, তাকে ওই ইনফরমেশন পাস করে দেওয়া। আচ্ছা ভাইয়া, একজন মানে অনেকজনই তো আপনাদের কাছে ইন্টারভিউ দিতে আসে, কেউ কেউ আন্ডার কনফিডেন্ট থাকে, কেউ কেউ আবার confident থাকে, এই দুটোর মধ্যে ব্যালেন্স কেমনে খুঁজে পান আপনারা? মানে মানে রিয়েল কনফিডেন্সের ডেফিনেশনটা আপনাদের জন্য, কনফিডেন্সটা আপনারা কিভাবে জাজ করেন বেসিক্যালি? ওকে, কনফিডেন্সটা বেসিক্যালি জাজ করা হয় নর্মালি, আমি এক্সাম্পল শো করি যে অনেক সময় বিক্রি করে না যে হচ্ছে টেল মি অ্যাবাউট, এই যে কলমটা বিক্রি ভাইয়া করো, শোনা মাইকটা যাচ্ছে না? একটু। এখন কি ওকে? আমার এখন কি ওকে আপু? হ্যালো আপু, শোনা যায় এখন? এখন কি শোনা যায়? আম, এখনো শোনা যাচ্ছে না, আর একটু যদি দেখতেন। এখনো শোনা যাচ্ছে না, বাট আমার এখান থেকে শো করছে মাইক্রোফোন অন আছে, ইভেন কথাগুলো পাসও হচ্ছে। এখন কি শোনা যায়? একটু হ্যালো, একটু বলেন আবার। এখন শোনা যাচ্ছে আপু? হ্যালো, শোনা যাচ্ছে না কেন? না ভাই, আমি কিন্তু এখনো শুনতে সেমই আসছে একটু। আমি কিন্তু শুনতে পাচ্ছি আপনাকে। শোনা যাচ্ছে না আপু এখন? হ্যালো, জি হ্যালো, ভাই, এখন বলেন। এখন কি শোনা যায় আপু? শোনা যাচ্ছে কি? সাউন্ড একটু ছোট হয়ে গেছে আপনার, মানে শোনা যাচ্ছে একটু, ভলিউম ছোট হয়ে গেছে। এখন ক্লিয়ার? ক্লিয়ার? দেখো। শোনা যায় কি আপু? হ্যাঁ শোনা এখন যাচ্ছে না কোনো? হ্যাঁ এখন এখন ওকে, শোনা যাচ্ছে, এতক্ষণ একটু ছোট হয়ে গেছিল। ঠিক আছে। বেসিক্যালি আপু যদি হচ্ছে আমরা কনফিডেন্স যাচাই করি কিভাবে, নর্মালি অনেক সময় হয় না, সিম্পল
দেখবেন যে মোস্ট অফ কর্পোরেট যখন আমরা সেলসে ইন্টারভিউ দিতে চাই, আপনাকে বলে যে এই কলমটা আমাকে বিক্রি করে দেখাও। সো আপনি ওইটা ইন দ্য সিচুয়েশন আপনি কত কনফিডেন্টলি কথা বলতে পারেন। কলম বিক্রি করাটা কিন্তু এখানে ম্যান্ডেটরি না, আপনি কত হুম হুম। কনফিডেন্ট যে না আমি পারবোই। সো এটা যেমন আপনি তুলে ধরতে হয়। সো ওই যে ইন্টারভিউয়ার, সে তো ইন্টারভিউ দিয়ে আসছে, সো সেও তো জানে যে অভিজ্ঞতাটা কেমন। সিম্পল আমি যদি বলি কোনো একটা প্রজেক্টে একটা মানুষকে নিয়োগ করা হবে, বাট এই প্রজেক্ট সম্পর্কে তো বেসিক ধারণা থাকতে হবে। প্রজেক্ট ইমপ্লিমেন্ট, টাইম ফ্রেম, প্রজেক্ট লজিক্যাল, তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এমপ্লয়ি। সো হ্যাভ সাম, বলে না কি পয়েন্টস, যেটা অনুষ্ঠা কাজ করছে অভিজ্ঞ থেকে বলতে পারে। সো ওই কি পয়েন্টস গুলো যখন সে সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারে, লজিক্যালি কথা বলতে পারে, কয়েকটা মাঝে মাঝে একটু সংখ্যাও বলতে পারে যে না 5%, 10%, তখন যদি মানুষটা কনফিডেন্টলি শো করে যেন ওই মানুষটার থিওরিক্যাল নলেজ আছে, দ্য সেম টাইম হচ্ছে তার সংখ্যার নলেজটাও আছে। সো এভাবে যাচাই করা যেতে পারে। দ্যাটস গ্রেট। আচ্ছা, যেহেতু আমরা এখন প্রশ্ন করলাম কনফিডেন্স নিয়ে, এখন কনফিডেন্স বলতেই আমাদের মাথায় যেটা সবার আগে আসে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, রাইট? সো Yep. কমিউনিকেশন স্কিলস মানে আমাকে সিলেকশনে ঠিক কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে? সত্যি বলতে কমিউনিকেশন স্কিল ছাড়া বর্তমান জব মার্কেটে চাকরি পাওয়া অনেক অনেক টাফ। আসলেই টাফ, আসলেই টাফ, বিকজ অফ সবার না ওই অর্গানাইজেশন চায় যে আমি ওই মানুষটাকে নিব যে মানুষটাকে দিয়ে আমার অর্গানাইজেশন বেনিফিটেড হবে, রাইট? ওই মানুষটার বেনিফিট হবে, এটা এটা হচ্ছে পরোক্ষ বলা যায়, আর প্রত্যেক হচ্ছে অর্গানাইজেশন বেনিফিট হবে। সো আমাকে যদি হচ্ছে অর্গানাইজেশন নিতে কনফিডেন্স ফিল না হয়, বা আমার যদি কোনো একটু বলো না যে হচ্ছে লিঙ্ক অথবা হচ্ছে কানেক্টিং করে দেওয়া ওই মানুষটার সাথে যদি কমিউনিকেশন না হয়, তাহলে কিন্তু ওই মানুষটা কনফিডেন্টলি বলতে পারবে না যে ভাইয়া বা আপু এই মানুষটা আমরা মনে হয় না নিলে আমাদের কোম্পানির জন্য কোনো ক্ষতি হবে। So, এই কম্বিনেশনটা স্কুল জন্য আমি বলবো, জাস্ট ছোট একটা সাজেশন দিয়ে রাখবো যে সবাই হচ্ছে স্টুডেন্ট যারা আছি, যারা স্টুডেন্ট লাইফ শেষ করে ফেলেছি, তার আমরা সুযোগ যদি থেকে থাকে আমরা একটু কোনো একটা অর্গানাইজেশন সিনিয়র আপু বা ভাইয়াদের সাথে একটু যোগাযোগ রাখবো। শুধু যে জবের জন্য রাখবো এমন না, নিজের কাজের যে স্কিল আছে এই স্কিল শো করার চেষ্টা করবো যে ভাইয়া বাপু আই এম কনফিডেন্ট ফর ডু দ্যাট, যাতে হচ্ছে মানুষগুলো বুঝতে পারে যে না আমি যদি মানুষটা কোথাও দিই তাহলে আমি রেফারও করে থাকি, তাহলে আমার অ্যাকচুয়ালি মানে কনফিডেন্স কম হবে না, আমার কমিটমেন্টও নষ্ট হবে। কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রাইভেট সেক্টরে তো কমিউনিকেশন স্কিল ছাড়া মানে আমাদের চলাটাই টাফ হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট। আসলে এই কমিউনিকেশন স্কিলের সাথে মোস্ট রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে যারা ইন্টারভিউর সময় নার্ভাস হয়ে যায় তাদের প্র্যাকটিসের জন্য যদি কিছু টিপস দিয়ে দিতেন আর কি ভাইয়া। আচ্ছা, প্র্যাকটিস, সরি আপু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ইটস ওকে। এখন কি শোনা যায়? জি ভাইয়া, হ্যালো, শোনা শোনা যাচ্ছে। সরি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম আপু, টেকনিক্যাল ইস্যু ছিল। It's fine. কি যেন বলছিলাম, মনে করে দিবেন কি যেন বলছিলাম, কমিউনিকেশন নিয়ে কথা বলছিলাম মুখফুলি। হ্যাঁ, কমিউনিকেশনের পরের কোয়েশ্চেন মানে ইন্টারভিউতে যারা আমরা যে বেশিরভাগ নার্ভাস হয়ে যাই তাদের জন্য যদি একটু প্র্যাকটিস টিপস দিয়ে দিতেন আর কি। ও ইয়েস, সো এটার জন্য সবাই বলো যে গ্লাসের সামনে যে কথা বলো, নিজে ফোনে করো, হ্যাঁ এটা করা যেতে পারে, বাট এখন প্র্যাকটিক্যাল যুগ, প্র্যাকটিক্যাল যুগে আমি বলবো ইন্টারভিউ দিয়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করা ইম্পর্টেন্ট। ভয় দূর করতে হবে। আমি যদি গ্লাসের সামনে কথা বলি, ফোনের সামনে কথা বলি, আমার কথা বলা ভয় কেটে যাবে, বাট ওই গ্লাসের সামনে ভয়টা কাটতেছে, ফোনে কথা ভয়টা কাটছে। বাট ফিজিক্যালি যখন যাবো, আমি 2-3 বার যাবো, তখন কিন্তু আমি ফিজিক্যালি আমাকে ইন্টারভিউ দিতে হবে। সো আমি যখন ফিজিক্যাল 2-3 বার যাবো, আমার 3য় বার ভয় লাগবে, খুব স্বাভাবিক। বাট সেকেন্ড টাইম যখন আমি যাবো বা ফোর্থ টাইম যাবো, তখন দেখবেন কনফিডেন্ট পেয়ে গিয়েছি, কথা বলতে হয়। ফোর্থ টাইমে যে জব পেয়ে যাবো এমন না, আমি দেখবো 6th টাইমে যখন আমি যাবো অবশ্যই আমি সবকিছু এবার
বুঝে গিয়েছি যে অ্যাকচুয়ালি আমার কোন ধরনের বেসিক থাকতে হবে, আমার আমার জেস্টার পশ্চার কেমন হবে। সো আমি তখন ফুল জানতে পারবো। সো একমাত্র আমি বলবো যে ফিজিক্যালি উপস্থিত হওয়া। দ্যাট ওয়াজ গ্রেট। তাহলে ভাইয়া এটা যদি একটু এক্সপ্লেন করতেন, মানে স্কিল গ্যাপ, মানে স্কিল গ্যাপ থাকলে একজন ক্যান্ডিডেট কিভাবে সেটা ওভারকাম করে। লাইক আমরা অনেক সময় দেখতে পাই যে একাডেমিক রেজাল্টের পিছনে এখনকার স্টুডেন্টরা যত বেশি দৌড়ায়, কিন্তু যেটা আপনি বললেন যে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর দিকে তেমন একটা যাই না, বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে চাই না। তো এখন স্কিল গ্যাপ থাকলে একজন ক্যান্ডিডেট মানে সেটাকে কিভাবে ওভারকাম করে জব মার্কেটে টিকে থাকতে পারবে, এটা নিয়ে যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। সো স্কিল গ্যাপ থাকার একটা পজিটিভ সাইড কি, যে মানুষটা আর পাত্রটা ফুল ফাঁকা, আমি মানুষটা পাত্রে যখন যেটাই দিব ওটা যদি আমি পিওর ভাবে দিতে পারি পিওরই হয়ে যাবে। সো এটা একটা বড় সুযোগ। যে মানুষটার স্কিল নাই, বাট স্কিল নাই কথাটা খুবই ভুল। আমি মোস্ট অফ আমার ফ্রেন্ডগুলো দেখতাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম, যে তারা সিভিতে কি অ্যাড করবে তারা জানে না। পরে আমি বলতাম, কেন তুই তো ভালো ছবি আঁকতে পারিস, এটা তো তোর স্কিল না। তুই ভালো কথা বলতে পারিস, তো কথা বলার কোনো স্কিল হতে পারে, ছবি অ্যাড করার কোনো স্কিল হতে পারে। বাট আমাদের কাছে যে আমাদের এত স্কিল আছে, কেউ ভালো চা রান্না বানাতে পারে, সরি, কেউ ভালো রুম ডেকোরেট করতে পারে, বাট এটা তো স্কিল। তারা স্কিলটা দেখে না। বর্তমান অনুষ্ঠানে স্কিল বলতে বোঝায় ইনকাম, টাকা পয়সা। আমি ফ্রিল্যান্সিং করছি, আমি ফেসবুক মার্কেটিং করছি, এটা আমার স্কিল, বিকজ আমি এটা টাকা পাচ্ছি। বাট নো, আমার স্কিল আছে বলে আমি পড়াশোনা করতে পেরেছি। আমার স্কিল আছে বলে আমি বাসায় বন্ধুদের সাথে থাকতে পারছি। আমার স্কিল আছে বলে আমি কথা বলতে পারছি। আমার স্কিল আছে বলে আমার বন্ধু আছে। সো স্কিল নাই জিনিসটা নাই। বাট আমাদের প্রবলেম যেটা, আমরা স্কিলটা খুঁজে বের করতে পারি না। যেমন ইন্টারভিউতে যদি বলা হয় অনেকের ক্ষেত্রে, তোমার দুইটা ভালো দিক বলো, দুইটা খারাপ দিক বলো, সিম্পল প্রশ্ন, বাট তারা খুঁজে পায় না যে অ্যাকচুয়ালি তাদের ভালো দিক কোনটা। বাট মানুষটা যে সুন্দর ড্রেস পরে আসছে, সে সুন্দর সাজুগুজু করতে পারে, এটা তার ভালো দিক, এটা বলতেই পারে। বাট তারা এটা মনে করে না যে অ্যাকচুয়ালি তাদের স্কিল কোনটা। সো আমি বলবো যে অ্যাকচুয়ালি সবারই অনেক স্কিল আছে। আর যাদের প্রফেশনাল স্কিলগুলো নাই, ওই মানুষগুলো আমরা চাইলে একদম ফুল লিগালি, এখন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম, আমি অনলাইনে শিখতেই পারি। আর একটু পেমেন্ট করে হয় না, বর্তমানে আমরা অনলাইনের ক্ষেত্রে খুব কিপটামি করি। সত্যি কথা বলতে আমি নিজেও করি। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কোর্স কিনবো না, এই কোর্স করবো না, বাট কেন করবো না, আমার তো টাকা দিতে হবে। বাট হ্যাঁ, আমি অনলাইনে সব করছি, আমি আমার সময়, মূল্যবান সময় দিচ্ছি। আমি এমবি কিনছি, এখানে আমার টাকা নষ্ট হচ্ছে না? অবশ্যই নষ্ট হচ্ছে। আমি কথা বলছি ঘন্টার পর ঘন্টা, তারপর আমি রিলস দেখছি, আমার তো টাকা ইনভেস্ট হচ্ছে এখানে। বাট এই ইনভেস্টটা আমরা দেখছি না। আমরা যখন কোনো সেখানে ইনভেস্ট করছি, ওটা কেন আমাদের সবার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। সো যাদের স্কিল নাই বা স্কিল মানে অ্যাচিভ করার মতো সুযোগ হয়নি, তাদের জন্য বড় সুযোগ নতুন করে নতুন স্কিলগুলো লার্ন করা। থ্যাংক ইউ ভাইয়া, আসলে এত জটিল একটা জিনিসকে আপনি এত সহজ সাবলীল ভাষায় বুঝালেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে যে একাডেমিক রেজাল্ট আর প্র্যাকটিক্যাল স্কিল, এই দুটা নিয়ে তো বেসিক্যালি আমাদের কনভারসেশনটা চলছিল। তাহলে একাডেমিক স্কিল আর যে প্র্যাকটিক্যাল স্কিল যেটা আছে, এই দুটার মধ্যে একাডেমিক রেজাল্ট আর প্র্যাকটিক্যাল স্কিল বেসিক্যালি, এই দুইটার মধ্যে মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ওকে, মানে এটা কোনোটাই ইম্পর্টেন্ট লেস না, দুটোই গুরুত্বপূর্ণ। বাট ফ্যাক্ট হচ্ছে কি, আমাকে একটা ম্যাম বলতো, ইউনিভার্সিটির ম্যাম বলতো যে, অপু দেখো তুমি পড়াশোনা করছো, এটা তোমার জন্য ওয়ান। এবার তুমি এক্সট্রা কারিকুলাম করছো, তুমি ক্লাব করছো, তুমি কাউকে সাহায্য করছো। সিম্পল ধরো তুমি ক্লাব করছো, তোমার ক্লাব যেটা জিরো অ্যাড হলো, আবার ইন দ্য সেম টাইম তুমি কোনো একটা ভলেন্টারি অ্যাক্টিভিটি করছো, তার জন্য আরো একটা জিরো অ্যাড হবে। আবার ধরো তুমি সুন্দর কথা বলতে পারো, বা তুমি নর্মাল ফ্রিল্যান্সিং পারো, তোমার জন্য আরো একটা জিরো অ্যাড হচ্ছে। সো দেখো, এক যেটা হলো, এক হচ্ছে তোমার কোর স্কিল, পড়াশোনা তোমার লাগবেই। আর হুম। যতগুলো তোমার স্কিল তুমি অ্যাড করছো, প্রত্যেকটা জিরো। এখন যদি অবশ্যই। তুমি দুইটা স্কিল অ্যাড করো, তোমার জন্য 100 হবে। তুমি যদি 10টা করো, তোমার জন্য হিসাব করে দেখো কতগুলো হবে, একের পিছিয়ে 10টা শূন্য। আবার তোমার যদি তুমি স্কিল না করে থাকো, যদি তুমি অ্যাক্টিভিটিস না করে থাকো, তাহলে তোমার শুধু এক পাবা।
ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি এক নিয়ে থাকবা নাকি সবার সাথে কম্পিটিশন করে 1 0 0 0 0 অ্যাড করবা? সো পড়াশোনা আমার জন্য মাস্ট, একটা হচ্ছে পড়াশোনাটা আমাকে লাগবেই। বাট আমি যদি পড়াশোনা বাদ দিয়ে যদি আমি কমিউনিকেশন স্কিল করি, আমি যদি হচ্ছে লিডারশিপ করি, আমি যদি হচ্ছে সেলস করতে পারি, বা আমি যদি হচ্ছে ভালো আর্ট করতে পারি, আমার কিন্তু হ্যাঁ জিরো জিরো অ্যাড হচ্ছে, বাট একটা কিন্তু অ্যাড হচ্ছে না। উইথাউট ওয়ান বা উইথাউট সংখ্যা কি আমার জিরোর কোনো মূল্য আছে? হোপফুলি নাই। So, ওই জায়গা থেকে আমাকে এক অ্যাড করতে হবে, দেন আমি যতগুলো পারি 0 0 0 অ্যাড করে দেবো। থ্যাংক ইউ আপু। আশা করি আমি সহ আমার অডিয়েন্সরা সবাই খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ পেলো আপনাকে দিয়ে। থ্যাংক ইউ। তারপর হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস? আমাদের মানে সবচেয়ে জম কোয়েশ্চেন যেটাকে বলে বেসিক্যালি, মানে কেন একটা কোম্পানি আপনাকে হায়ার করবে, এটা সবচেয়ে ডিমান্ডফুল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এইটা কিভাবে আনসার করলে একজন ইন্টারভিউয়ারকে স্যাটিসফাই করা যায়? ওকে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। ইটস নট যে এটাই বেস্ট বা এটাই সবাই করতে হবে এমন না। সবার ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি থাকে। সো এখানে যদি আমার জায়গায় অন্য একটা অপুকে এনে দিতে হতো, ওই অপু ভাইয়াটাও সেম ভাবে তার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতো। সো উই জাস্ট গ্যাদার এক্সপিরিয়েন্স ফ্রম ডিফারেন্ট পিপল। সো আমি যেটা বলি যে আমার এক্সপিরিয়েন্স থেকে, এটা হচ্ছে যে কোনো অর্গানাইজেশন যাইতাম ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি ওই পজিশন সম্পর্কে রোলটা জেনে যেতাম যে অ্যাকচুয়ালি এই পজিশনের রোলগুলো এটা 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 এটা, ইভেন এটা আমি কি করেছি বা আমার জব এক্সপিরিয়েন্সে কিভাবে এটাকে অ্যাটাচ করছে, বা এটাকে কিভাবে হচ্ছে কি বলবো, এটাকে কিভাবে স্পর্শ করছে বা এটা কানেকশন করছে। সো এইটাকে হচ্ছে আমি কানেক্ট করতাম। যেমন আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি বিজয় প্রজেক্টে, তখন আমি বলতেছিলাম কর্পোরেশন ভাইবা দিয়েছি। কর্পোরেটে মোস্ট অফ সেলস মানে আপনাকে ফিল্ডে করতে হবে, সে আপনি ফ্রেশার হন বা হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স, ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো তখন আমি এভাবে কানেক্ট করে দিতাম যে অ্যাকচুয়ালি আমার তো সেক্টর ফিল্ড ওয়ার্ক ছিল। সো এই ফিল্ড ওয়ার্কটা আমি তো অবশ্যই ফিল্ডে কাজ করেছি। সো এই ফিল্ডে করার কারণে আমি আল্ট্রা পোর বা স্লাম অথবা পার্টনারশিপ, বিভিন্ন ধরনের শেয়ার হোল্ডার, তারপর হচ্ছে স্টেক হোল্ডার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সো কর্পোরেট সেক্টর কাজটা কি আমার হয়তো বা ডেভেলপমেন্ট সেক্টর আমাকে প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, আমাকে আমার মোটিভেশন, আমার স্পিক বা আমার নলেজটাকে শেয়ার করতে হচ্ছে। বাট আমার কর্পোরেট সেক্টরে এসে আমাকে প্রোডাক্ট সেল করতে হবে, বাট জিনিসটা সেল বিক্রি করা। আমি হয়তো বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি অন্য স্টেক হোল্ডারের সাথে, বাট আমার কর্পোরেটেও অন্য স্টেক হোল্ডার, বাট জিনিসটা সেল। আমি হয়তো বা প্রোডাক্ট সেল করছি আর এখানে আমি কথা সেল করছি, ডিফারেন্স এটা, বা দুটোই সেল। সো আমাকে অবশ্যই কানেক্ট করতে হবে যে আমি যে কাজগুলো করেছি ওইটার সাথে কিভাবে রিলেভেন্ট হচ্ছে আমি যে পজিশনে অ্যাপ্লাই করেছি। সো যদি আমি রিলেভেন্ট করতে পারি, তাহলে আমি তো কনফিডেন্টলি বলতে পারবো যে এই কারণে আমি পজিশনে অ্যাপ্লাই করেছি বা আমি এই পজিশনে কাজ করার যোগ্য। অনেক সময় মানে করতে পারি না যে আমরা বলবো, সো কানেক্ট করতে পারি আমরা, সেটা বলতে আপনাকে জবটা দিয়ে দিলে আমি পারবো, কনফিডেন্টলি বলতেছি, বাট কিভাবে পারবো, কেন পারবো, এটা তো আমাকে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে হবে। থ্যাংক জি, ইউ। একদম। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল যে ক্যারিয়ার গ্যাপ থাকলে ওটা ঠিক কিভাবে এক্সপ্লেন করা যায়? মানে আমরা অনেকেই দেখি অনেক স্কিলফুল পার্সন, বাট বিশেষ কিছু কারণে হয়তো কয়েক বছর সে জব মার্কেটে লাইক কন্টিনিউ করতে পারে না, সে ব্যাক নিয়ে নেয়। বা অনেক সময় ধরা যায় যে তার একটা এডুকেশন গ্যাপ ছিল, মানে কয়েক বছর সে পড়ালেখা থেকে দূরে ছিল, সে আবার জয়েন করলো, সে আবার কন্টিনিউ করতে হলো। কিন্তু ইউথ যারা আছে, যারা তার থেকে কম বয়সী, তারা অনেক স্কিলড, অনেক স্মার্ট, তারা তার থেকে এগিয়ে যাবে। কিন্তু যে গ্যাপটা থাকার পরও সে কিভাবে ওভারকাম করবে, বা তার ইন্টারভিউয়ারকে কি গ্যাপটা কিভাবে এক্সপ্লেন করবে, যদি একটু বলতেন। আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ক্যারিয়ার গ্যাপ বলতে কি আপনি বোঝানো হচ্ছে লাইক সে মানুষটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়েছিল, আফটার 2 ইয়ার্স সে পড়াশোনা করে না, আবার 2 ইয়ার পরে সে থার্ড ইয়ার উঠেছে, এমন কিছু? আদারওয়াইজ অনেক সময় হয় এটা হ্যাঁ জি ভাইয়া, মানে নাকি? এডুকেশন গ্যাপ, হ্যাঁ চাকরির ক্ষেত্রে হতে পারে এটা। এই গ্যাপটা কি, এই গ্যাপ নাকি হচ্ছে আরেকটা হয় যে আমি অনার্স করেছি 3 বছর আগে বা মাস্টার্স করছি 4 বছর আগে, মানে কোন হ্যাঁ, সময়ের এটার গ্যাপটা? পরে জবে যাব, তো এটার মাঝখানে যে গ্যাপটা হয়ে গেল আমাদের, এই গ্যাপটা ঠিক কিভাবে জাস্টিফাই করা যায়?
এই জাস্টিফাইড কথা হচ্ছে রিজিক, আমাদের সবার তো রিজিক ফিক্সড। সো আমরা যতই বলি না কেন আমাদের রিজিকের ফিক্সড থাকার কারণে আমরা সবসময় মানে নিজের উপর দোষ না চাপিয়ে আমরা অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই। সো যেটা আমার রিজিকে আছে ওইটা হবেই, বাট তারপর ওকে আমি রিজিকের উপর আশা করে ছেড়ে দিব সবকিছু না, আমাকে চেষ্টা করতে হবে। সো চেষ্টা করা থামালে হবে না, আমার গ্যাপ থাকতেই পারে। সো অনেক সময় হয় না ডিমোটিভেট হয়ে গিয়েছে, যেমন সত্যি বলতে আমি পড়াশোনা করেছি লাস্ট মনে হয় 22 সালে, বাট এখন একটু মনে হচ্ছিল আবার একটু জব প্রিপারেশন নেওয়া যায় কিনা, হালকা একটু পড়াশোনা, বাট এই যে গ্যাপ থেকে গিয়েছিল, বাট গ্যাপ ছিল, বাট গ্যাপ থাকার কারণে কি আমি শুরু করতে পারছি না? হ্যাঁ, আমার সময় লেগেছে, আমাকে ভাবতে হয়েছে আমি কি আবার পড়াশোনা করতে পারবো, পড়াশোনার সময় হবে কিনা। সো গ্যাপ থাকলেও না ওই যে গ্যাপটা পিরিয়ডটা আমাকে লার্নিং পিরিয়ড হিসেবে ধরে নিতে হবে, যে না আমার এই স্কিলটা নাই বা আমি এই জিনিসটা পারি না, আমার এই কারণে আমার ফেইলিয়ার হচ্ছে। সো আমি নতুন করে আবার ওই যে প্রথমেই বলছিলাম যার স্কিল নাই তার জন্য বেশি সুবিধা। সো যার গ্যাপ পড়ে গিয়েছে সে আমাকে বুঝতে পারবে যে আমার কোথায় কোথায় গ্যাপ পড়ে গিয়েছে, আমার কোথায় কোথায় হচ্ছে ইমপ্রুভমেন্ট প্রয়োজন, বা আমার কোথায় কোথায় আবার নতুন করে শুরু করা প্রয়োজন। সো ইটস অ্যানাদার অপরচুনিটি আপু। দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন আমাদের, বডি ল্যাঙ্গুয়েজের কোন ভুলগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে? লাইক অনেকজন আছেন আমরা দেখি অনেক বেশি স্লাউচ করি, আমাদের পশ্চারের প্রবলেম বা কনফিডেন্ট দেখাতে পারি না বেসিক্যালি। একটা ইন্টারভিউতে তো অনেক কিছুই খেয়াল করে, কেমনে বসলাম, হাঁটলাম, চললাম, মানে কেমনে ইন্টারাক্ট করলাম, সবকিছুই। এটা যদি একটু ব্রিফলি এক্সপ্লেন করতেন আর কি। ওকে, এর জন্য প্রথমে বুঝলাম আমি আয়নার সামনে বসে ইন্টারভিউ দিলাম, অ্যাকচুয়ালি আমি ওকে বুঝতে পারবো না। আবার অ্যাকচুয়ালি আমি ফোনে বসে ভিডিওতে ইন্টারভিউ দিলাম, আমি বুঝতে পারবো না। আর যখন ফিজিক্যালি যাব তখন আমি ঢোকার সাথে সাথে বুঝে ফেলতে হবে যে ওই স্যার বা ওই ম্যাম বা ওই ভাই বা ভাইয়া আপু আপু আমার এই বিহেভিয়ার বা আমার এই জেস্টার বা আমার এই পজটা পছন্দ করছে না। বাট কিছু বেসিক থাকে না যে কিভাবে ইন করবো, 3বার নক করতে হয়, মে কামিন স্যার, বা আমি আসতে পারবো কিনা। এটা আমরা নর্মালি আমার মনে হচ্ছে এটা আমরা বেসিক সবাই জানি। বাট মেইন ভুল যেটা করি আমরা, হ্যাঁ মোস্ট অফ অল অনেক সময় এক্সাইটেড হয়ে যাই। এটা হলো এক্সাইটেড হওয়ার কারণে এটা খারাপ না, এক্সাইটেড হওয়াটাও ভালো, বাট এক্সাইটেড হতে আমরা দেখো অতিরিক্ত অনেক কিছু বলে ফেলি। ওই বলার কারণে দেখুন রিফ্লেক্টেড প্রশ্ন আসছে, সো ওই প্রশ্নে আমরা নার্ভাসটা হয়ে যাবে, কখনো আমাকে নার্ভাস শো করা যাবে না। আবার আমি বসলাম, চেয়ারটা কিভাবে আমি টান দিব, শব্দ হবে কি হবে না, আবার কিভাবে বের হওয়ার সময় চলে আসবো, তারপর হচ্ছে আমি কি টেবিলে হাত রাখবো কি রাখবো না, অবশ্যই রাখবো না হাত। অনেকে যে আমি সামনে বসে তো টেবিলের পর হাত রেখে দিয়েছি, ইটস নট এ গুড, কি বলবো, এটা গুড ম্যানার না। সো এটা করা যাবে না। সো কিছু জিনিস থাকে যেটা আমরা অ্যাকচুয়ালি কামস ফ্রম আওয়ার ফ্যামিলি অর কামস ফ্রম আওয়ার বিসাইড, আমাদের চারিপাশের পারিপার্শ্বিকতা চিন্তা করে। সো জেস্টার পোস্টার সম্পর্কে এটা কেন বললো, কারণ এটা জিনিসটা বলতে একটা অফিসিয়াল বুঝায়। সো সবাই নর্মাল, আমি যেমন বাসা যেভাবে বসে থাকি, বাসা যেভাবে সবাই কথা বলি, আমি তো বলবো না এভাবে, ডিফারেন্ট ভাবে বলবো, প্রফেশনাল বলবো। সো এক্ষেত্রে আমি বলবো জেস্টার পোস্টার আপনার ড্রেস আপের থেকে ওই যে মানে এখন এই জিনিসটা ফুল মানে সবাই মোটামুটি জানি, যেমন ছেলেদের কিভাবে ফর্মাল ড্রেস কোড হবে, ইন দ্য সেম টাইম ফিমেলদের কিভাবে ড্রেস কোড হবে, অল অ্যাওয়ার ফর দিস। এটা আমার কাছে মনে হয় যে এটা সবার মানে বেশি প্রবলেম হয় না, কারণ আমরা মোস্ট অফ ইউনিভার্সিটিতে বা কলেজে, ন্যাশনাল কলেজে আছি, সব আমরা ভাইবা দিয়ে থাকি। সো এক্ষেত্রে আমরা স্মার্ট, বাট আমরা কনফিডেন্সটা পাই কম। জি ভাইয়া, এই কোয়েশ্চেনটাতেই আসলে আসি, মানে এখনই ড্রেস কোড নিয়ে বললেন, এটা নিয়ে একটু ব্রিফলি জানতে চাই যে ড্রেস কোডটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে? অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার ওই যে আপনি যতই সিভিতে পারতো সিভি চুজ করেছে, মানে দ্যাটস মিন আপনার কাছে দেখার জন্য প্রস্তুত। এবার তো হচ্ছে আপনার ওই যে পজিশনে অ্যাপ্লাই করেছেন, ওই পজিশনের সাথে আপনার ড্রেস কোডটা ইম্পর্টেন্ট। সিম্পল, আপনি সিম্পল চিন্তা করে, আমি যদি কোনো ম্যানেজার পোস্টে আমি অ্যাপ্লাই করে থাকি, সো আমাকে অবশ্যই আমি যে কাজের অভিজ্ঞতা থেকে শিখেছি, আবার বস থেকে, বসের ড্রেস আপ, অর্গানাইজেশন, মানে ড্রেস শুধু আমাকে রিপ্রেজেন্ট করছে না, লাইক দ্যাট ড্রেস ইজ রিপ্রেজেন্ট মাই ব্যাকগ্রাউন্ড। আমি কোন কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড, আমি যে প্রজেক্ট বা আমি যে পজিশন কাজ করেছি, ওই পজিশনের ব্যাকগ্রাউন্ড। সো ড্রেস কোড আপনাকে রিফ্লেক্ট করবে, এবং আপনার ইমপ্রেশন তৈরি করবে ফর ইওর সিলেকশন, যে আপনার কতটা ড্রেস, যে সবাইকেই দামি ড্রেস পরতে হবে এমন না,
ড্রেস কোড ইজ ফর এভরিওয়ান, মানে ড্রেস চয়েস বলে একটা ন্যাচারাল যেটা সুন্দর সুন্দর লাগে এটা, ইটস নট লাইক দ্যাট যে আপনাকে অনেক কোট পরতেই হবে, কোট পরতে হবে এমন না। অনেক সময় হলো গরমের কারণে কোট পরা যায় না, চারিদিকে যেটা প্রবলেম হয়, বাট আমরা যদি পারি এটা নেওয়ার চেষ্টা করবো বিকজ অফ ইটস অফিসিয়াল প্রসেস। সো এখানে যতই আপনার সুন্দর ড্রেস কোড হবে, তার জন্য আলাদা যে নাম্বারটা থাকে, নাম্বারটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে ফর সিলেকশন। হুম। ভাইয়া তাহলে একটা কোয়েশ্চেন করি, যেটা আপনি প্রথমেই বলছিলেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাহলে 1 মিনিটে স্ট্রং ইমপ্রেশন তৈরি করতে আসলে ক্যান্ডিডেট কি করতে পারে? ওকে, ফার্স্ট এক মিনিট অনেক গুরুত্বপূর্ণ। সো আমি নর্মালি যেটা করি বা আমার কাছে যেটা মনে হয় যেটা সবার করা উচিত বলবো না, বাট এটা সবাই ফলো করতে পারে একবার দুইবার। আমি প্রথমে ইন্টারভিউ ঢুকিয়ে সবার সাথে আই কন্ট্যাক্টটা করি, দেখো আসসালামু আলাইকুম বলে সবার দিকে আসসালামু আলাইকুম বলার পর গুড মর্নিং বলি, তাদের সাথে আমার ফার্স্ট কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট হতে থাকে যে না ওই মানুষগুলোর সাথে আমি সবার সাথে কানেক্টেড আছি। সো যখন কানেক্টেড হয়ে যাবে তখন ওই মানুষগুলো দেখবে সবাই আপনার সাথেই কথা বলার চেষ্টা করবে, যে না ভাইয়া বা আপু হ্যাঁ বলেন তো আপনি কোথা থেকে আসছেন। সো ওই যে ফার্স্ট এক মিনিট আপনার যে লুকটা বলবো, আই কন্ট্যাক্ট বলবো, এটা যেমন ইম্পর্টেন্ট সেম টাইম ফার্স্ট এক মিনিটের ভিতর যে 30 সেকেন্ড আপনার বলে যে টেল অ্যাবাউট ইউর সেলফ, ওই বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 10 সেকেন্ড স্পেসে কথা বলেছি, এটা ফলো করা যেতে পারে। তাহলে ওই মানুষটা আপনার সবকে বুঝে যাবে যে এই মানুষটার ক্যারিয়ার পাথের সাথে আমার ক্যারিয়ার গ্যাপটা মিল আছে। আসলে থ্যাংক এত ইউ আপু। ভালো করে বোঝানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আজকে কথা বলতে বলতে প্রায় এপিসোডের শেষ মুহূর্তের দিকে চলে আসছি। আসলে ভাইয়া আপনার মানে যারা বারবার রিজেক্ট হচ্ছে তাদের জন্য সবচেয়ে মানে অ্যাডভাইসটা কি হবে? এতক্ষণের কনভারসেশনের পরে আপনি যদি একটু ব্রিফলি মানে শর্টলি একটু এটা এক্সপ্লেন করে দিতেন। আমার সাজেশন শর্টলি বলছি, যদি সম্ভব হয় আমি সবাইকে বলবো বিডি জব আছে, লিঙ্কডইন আছে, সবাই ইউনিভার্সিটি শেষ করার আগেই আমরা সবাই সবার সিবি প্রত্যেক প্ল্যাটফর্মে রেডি করে ফেলবো। এখন দেখবো মোস্ট অফ অর্গানাইজেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে জব পোর্টালগুলো ইনফরমেশনগুলো দেয়, সো এখানে প্রোফাইল খুলতে হয়। সো সবাই আমরা প্রোফাইল খুলে ফেলবো এটা ইউনিভার্সিটি শেষ করার আগে বা আমার একাডেমিক সময় শেষ করার আগে। এতে করে কি হবে, যখন আমি জব মার্কেটে প্রবেশ করব সবাই কি করবে, সবাই অস্ত্র রেডি করবে, বাট আমার অস্ত্র রেডি থাকবে। সো আমি তখন সবার সাথে 1 থেকে 2 বছর এগিয়ে যাব। আমি নর্মাল যেটা করেছি, আমি ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার থেকে সিবি রেডি করেই শুরু করি। আমার অনার্স ফাইনাল ইয়ার উঠে ফাইনাল কমপ্লিট হয়, এটাও ফাইনাল কমপ্লিট না, আমার সিবি এখনো ফাইনাল কমপ্লিট না। আই এম ওয়ার্কিং ফর মাই সিবি 8 ইয়ার্স, এখনো কমপ্লিট না, মাঝে মাঝে মনে হয় এখন ইনকমপ্লিট আছে। সো আমি নিজের সিবি এখন নিয়ে কাজ করি, প্রত্যেক প্রোফাইল এখন আপডেট করছি, লিঙ্কডিন আপডেট করি। সো সিবি হচ্ছে আমাদের রেগুলার 5 বেলা যেমন, সরি 3 বেলা যেমন ভাত খেতে হয় বা খাবার খেতে হয়, সিবিটাও আমাকে প্রতিদিন নিয়ে বসতে হবে, একটু যত্ন করতে হবে, আদর করতে হবে, কারণ সিবি আমার হচ্ছে ইম্পর্টেন্ট। সো সিবি তৈরি করা, সিবি ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্যারিয়ার পাথ। সবাইকে এটা রিকোয়েস্ট করবো, সিবি রেডি করে ফেলে বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলোতে সাইন আপ করে অ্যাপ্লাই করা শুরু করে দেয়। যাতে আমার হচ্ছে অ্যাপ্লাই করতে প্রবলেম হয়, আপনি অ্যাপ্লাই করেন, 2টা ইন্টারভিউতে যান, আপনি অভিজ্ঞতা হোক। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, আপনি ফেলার না হলে সাকসেস পিলারটা পাবেন না। সো আপনাকে অ্যাপ্লাই ওকে, করতে হবে, সিবি করতে হবে, ভালোভাবে ইন্টারভিউ দিতে হবে, রিচিয়ে থাকলে ইনশাল্লাহ সবারই হবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাইয়া। খুব আসলে আপনার কথাতে একটা কোট মনে পড়ে গেল যে বিশ্ব যারা পাঠশালা আমার সবার আমি ছাত্র। আসলে আপনি যেভাবে বললেন যে আপনি মানে সবাইকে ইন্সপায়ার করলেন। আসলে আমরা একটা সিভি বানিয়ে বসে থাকি কিন্তু না, আমাদেরকে নিজেকে রোজ ডেভেলপ করতে হবে, সিভিটাও রোজ ডেভেলপ করতে হবে। এটা খুব সুন্দর একটা অ্যাডভাইস ছিল বলে আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে মানে এত সুন্দর বাস্তববাদী দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদেরকে। তো আজকের সেশনে আমরা জানতে পারলাম যে শুধু স্কিল থাকলেই হবে না, সঠিক প্রিপারেশন, কমিউনিকেশন এন্ড মাইন্ডসেট সবকিছু একসাথে কাজ করে। সর্বশেষে সবাইকে একটা কথা বলবো, রিজেক্ট হওয়ার মানে ফেলিওর না, যেটা ভাইয়া বললো এখন। আম, এটা একটা লার্নিং প্রসেস, এটা থেকে আমরা সবাই শিখতে পাবো। আর আজকের কনভারসেশনও আমি নিজেই অনেক কিছু শিখলাম, আশা করি আমার অডিয়েন্সও সবাই অনেক কিছু জানতে পারলো। তাই নিজের ভুলগুলো আইডেন্টিফাই করুন,
ইমপ্রুভ করুন এবং নতুনভাবে চেষ্টা করুন। আজকে সেশন এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নমস্কার ভাইয়া।